আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রায় ১৯৬০ বছর আগে রোম নগরীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, যা টানা ৬ দিন ধরে চলেছিল। এই আগুনে রোমের ১৪টি অঞ্চলের মধ্যে 10টি প্রায় ধ্বংস হয়ে যায়। প্রচলিত লোককথা অনুযায়ী যখন রোমবাসী আগুনে দগ্ধ হচ্ছিল এবং শহরের সম্বল হারিয়ে আর্তনাদ করছিল, সম্রাট নিরো তখন তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে পরম নিশ্চিন্তে বাঁশি বাজাচ্ছিলেন এবং ট্রয় নগরীর ধ্বংস নিয়ে গান গাইছিলেন। সেই থেকে এই প্রবাদটি প্রচলিত, রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। অধ্যাপক ইউনূস যে নিরোর মতো বাঁশি বাজাচ্ছিলেন তা বলার কারণ হলো, প্রথম আলো ডেইলি স্টারে হামলাকারীরা পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে পত্রিকা দুটি। দর্শক, 18 ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে যা যা ঘটে গেল, আর তখন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস এবং তার সরকার যেভাবে ডিউটি ফ্রি মুডে ছিল, তার সঙ্গে সম্রাট নিরোর সেই প্রাচীন উপমার সঙ্গে অনেকখানি মিল খুঁজে পাওয়া যায়। আমাদের হিসেবে ওই রাতে সারা দেশে কমপক্ষে 16টি জায়গায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নোবেলজয়ী অধ্যাপক ইউনূস তো শান্তি পছন্দ করেন, তাই হয়তো তার প্রশাসন 18 ডিসেম্বর রাতে এতটাই শান্ত ছিল যে সারা দেশ যখন পড়ছিল তারা সম্ভবত বাঁশি বাজাচ্ছিলেন না, শান্তির ঘুমে বিভোর ছিল। অবশ্য প্রায় 14 ঘন্টা পর মোহাম্মদ ইউনূসের দপ্তরের ঘুম ভাঙলে দুটো বিবৃতি জোটে বাংলাদেশের মানুষের কপালে। সেই বিবৃতিতে গণমাধ্যমে হামলা আর ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় বরাবরের মতোই পাওয়া গেছে একরাশ নিন্দা আর ন্যায় বিচারের আশ্বাস। যদিও বিবৃতি দুটি দেখে মনে হতে পারে ছায়ানটের মতো বড় প্রতিষ্ঠানে হামলার খবর যমুনায় পৌঁছায়নি। অধ্যাপক ইউনূসের দপ্তর গতানুগতিকভাবে কাউকে ছাড় দেয়া হবে না এমন ভোতা মার্কা হুঁশিয়ারি দিলেও যুক্তরাজ্য নতুন করে সতর্ক থাকতে বলেছে। বাংলাদেশে দেশ দুটির দূতাবাস বলছে, শরীফ ওসমান হাদি জানাজা ঘিরে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। সরকার এই প্রথমবারের মতো বলছে বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীরা এই কাজ করেছে, সেই কারণে কি বিদেশিদের এমন তড়িৎ সতর্কবার্তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, গত 16 মাস ধরে দেশব্যাপী মব সন্ত্রাসের বারবারান্ত হলেও অন্তর্বর্তী সরকার প্রভাবশালীদের কাছে এগুলো ছিল প্রেসার গ্রুপের কাজ। যদিও 18 ডিসেম্বর রাতে সহিংসতার ঝটিকা সফরের পর তারা এখন বলছেন সবচেয়ে নিকৃষ্ট মব সন্ত্রাস। 18 ডিসেম্বর রাতে যা হয়েছে তাকে স্রেফ সহিংসতা বললে ভুল হবে। এটা ছিল এক পরিকল্পিত তাণ্ডব। চলুন দেখি সেই রাতে প্রশাসন আর সরকারের ডিউটি ফ্রি মুডে থাকাকালীন সময়ে কি কি ঘটনা ঘটল। কারণ বাজারে দৈনিক প্রথম আলো এবং ফার্মগেটের ডেইলি স্টার ভবনে হামলা ও আগুন দেওয়া হয়। ডেইলি স্টার ভবনে কর্মরত প্রায় 30 জন সাংবাদিক সাক্ষাৎ মৃত্যুকে দেখেছেন খুব কাছ থেকে। পত্রিকাটির সাংবাদিক চাইমা ইসলাম যখন ফেসবুকে স্ট্যাটাস লিখলেন, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, তোমরা আমাদের মেরে ফেলেছ। ভিডিওতে দেখা গেছে ডেইলি স্টার সাংবাদিকরা যখন ছাদে আটকা পড়ে ধোঁয়ায় নীল হয়ে যাচ্ছিলেন, তখন পুলিশ ও প্রশাসন শান্তি আলোচনা করছিল। পুলিশ সেখানে উপস্থিত থেকেও পিসফুলি ভাঙচুরটা দেখেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, হামলাকারীরা পত্রিকা দুটির অফিসে পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েছিলেন সাংবাদিকরা, কিন্তু সরকার তো তখন ছিল সেই বাঁশি বাজানোতে ব্যস্ত। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ছিল। পরে রাত থেকে আবার সংবাদ মাধ্যম দুটিতে অনলাইন কার্যক্রম চালু হয়। সন্ধ্যায় প্রথম আলোর অনলাইনের প্রতিষ্ঠানের উপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য শীর্ষক একটি লেখা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রথম আলোর অফিস উদ্দেশ্য প্রণীত ও সংগঠিত আক্রমণের শিকার হয়েছে। পত্রিকাটি বলছে, হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে প্রথম আলো প্রতিষ্ঠার 27 বছরের ইতিহাসে কোনো সংবাদপত্রজনিত ছুটি বাদে পত্রিকাটি এই প্রথম আজ প্রকাশ করা সম্ভব হয়নি। হামলার শিকার হয় দিনটিকে বাংলাদেশের জন্য এক কালো দিন বলে উল্লেখ করেছে প্রথম আলো ও ডেইলি স্টার। রাজশাহী, কুষ্টিয়া ও সিলেটের প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা হয়েছে। দর্শক, বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এর আগেও ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলার চেষ্টা করা হয়েছিল। রাত 2:45টায় যখন দেশের অন্যতম প্রবীণ সম্পাদক নুরুল কবির ডেইলি স্টার অফিসের সামনে গিয়ে হামলার প্রতিবাদ জানালেন, মব তা কেউ ছাড়ল না।
পরিসংখ্যান বলছে অধ্যাপক ইউনূসের গত 16 মাসে সাংবাদিক নির্যাতন আর গণমাধ্যমের উপর নিপীড়নের চিত্র অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। টিআইবির পরিসংখ্যান বলছে ডক্টর ইউনূসের আমলে সাংবাদিকরা আসলে আরো বেশি শারীরিক কসরত করছেন পালানোর জন্য। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে গত 1 নভেম্বর পর্যন্ত 6 জন সাংবাদিক খুন হয়েছেন, 27 জন সাংবাদিককে জেলে ভরা হয়েছে, 450 বেশি সাংবাদিক শারীরিক হামলার শিকার হয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর হলো থামাতে না পারলে সরকার এখন সন্ত্রাসবাদ বিরোধী আইনের অপব্যবহার করছে। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল থেকে শুরু করে আর্থিক হয়রানি সব কৌশলে ব্যবহার করেছে সরকার। প্রথম আলো ডেইলি স্টারে হামলার পরপরই বাংলার প্রাণের প্রতিষ্ঠান ছায়ানটেও হামলা হয়। নতুন বাংলাদেশের জন্য হয়তো সুর এখন বড় বেশি ভীতিকর, তাই হামলাকারীরা ভেঙেছে হারমোনিয়াম আর সেতার, সাথে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারটিও উড়িয়ে দেওয়া হয়। একই রাতে আগুন দেওয়া হয় ধানমন্ডি 32 নম্বরে, তবে 32 নম্বরে শুধু আগুন দিয়ে মন ভরেনি, আনা হয় বুলডোজারও। দর্শক, একই রাতে বিভৎসতার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল ময়মনসিংহের ভালুকায়। দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা এবং গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মধ্যযুগীয় কায়দায় চলা দেশে কোনো প্রমাণ নেই, কোনো বিচার নেই, শুধু মবের ইচ্ছা আর এক টুকরো দড়ি আজ বাংলাদেশের আইন। চট্টগ্রাম ও খুলনায় ভারতীয় ডেপুটি হাইকমিশনে হামলা চালানো হয়। উত্তরায় 32টি দোকান ভাঙচুর আর আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটতরা চালানো হয়েছে। চট্টগ্রামে প্রয়াত মিয়ার মহিউদ্দিন চৌধুরী এবং বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে লুটতরাজ ও অগ্নিসংযোগ করা হয়। দর্শক, রাতভর এমন তাণ্ডবে সামাজিক মাধ্যমে অনেকে আশা করেছিলেন কখন আসে অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বহুল কাঙ্ক্ষিত একটি বিবৃতি। এমন প্রত্যাশার বড় কারণ হলো সরকার এরই মধ্যে বিবৃতিবাজ সরকার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিবৃতি আসতে দেরি হওয়ায় একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, আপনারা ভুলে যাচ্ছেন আজকে শুক্রবার, অন্তত 2টো ওয়ার্কিং ডে দিতে হবে। তবে না, 2টো ওয়ার্কিং ডে লাগেনি, সে কাঙ্ক্ষিত বিবৃতি আসে 12 ঘন্টা পর। একটি নয়, 2টি। প্রথম বিবৃতিটি আসে 19 ডিসেম্বর দুপুর 1:02, যেখানে জানানো হয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোহাম্মদ ইউনূস। 2 সম্পাদককে 1 গামলা গভীর সমবেদনা আর 1 বালতি পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। দর্শক, যেখানে 27 বছরের ইতিহাসে এত বড় হামলার কারণে প্রথমবারের মতো পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে, তারপরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, অথচ বিবিসির খবরে বলা হয়েছে পত্রিকা দুটির সাংবাদিকরা সাহায্য চেয়েও পাননি। দ্বিতীয় বিবৃতিটি আসে দুপুর 1:28। এই বিবৃতিতে সরকার বলছে এগুলো কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট বা বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ। পুলিশ ও সেনাবাহিনী আর শত শত মিডিয়ার সামনে যখন পত্রিকা দুটিতে হামলা চালানো হয়, তখন সেটি বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ হয় কিভাবে? ঘন্টার পর ঘন্টা সময় পেয়েও ডেইলি স্টার বা ছায়ানট রক্ষা করা হলো নাই বা কেন? এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি মবকে লাইসেন্স দেওয়া? সমালোচকরা বলছেন মোহাম্মদ ইউনূস সরকার এখন তার নিজের তৈরি ফ্রাঙ্কেনস্টাইনের কাছে জিম্মি। এই দুটি বিবৃতির পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। একজন লিখেছেন, বিবৃতিতে ঠিক এমন কি কোনো শব্দ বা বাক্য আছে যা দেখে অপরাধীরা ভয় পাবে? সরকার উদ্দেশ্যে একজন লিখেছেন, তুমি সর্ব হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। আর একজন লিখেছেন, সরকার বলেছে নাগরিকদের সচেতন থাকতে হবে, কারণ সরকার হিসেবে তাদের আসলে কিছুই করার ক্ষমতা নেই। দিন শেষে ছায়ানটে সমবেদনা জানাতে গিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি হামলাকে ফৌজদারি অপরাধ বললেও প্রায় 24 ঘন্টা পার হতে চললেও না কোনো মামলা হয়েছে, না কেউ গ্রেপ্তার হয়েছে। তবে বরাবরের মতোই শুধু পাওয়া গেছে পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস আর নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার বিরাট লম্বা ঘোষণা। কিন্তু দুটি প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঢাকার দূতাবাস বলছে ভিন্ন কথা। দেশ দুটির দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। শুক্রবার সন্ধ্যায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জারি করা সতর্কবার্তায় বলা হয়, শরীফ ওসমান হাদির নামাজে জানাজা হবে 20 ডিসেম্বর দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে।
সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। দর্শক, এমন সতর্কতার কয়েক ঘন্টার মধ্যেই রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। সন্ধ্যা 7:20 আগুন দেওয়া হয় বলে জানিয়েছে সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা 7টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শক, গত 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেছিলেন, এখন আমরা সভ্যতার পথে পা বাড়িয়েছি। আমরা এমন এক সভ্যতা গড়ে তুলব যা দেখে বিশ্ববাসী ঈর্ষান্বিত হবে। 8ই ডিসেম্বর রাতে সাংবাদিকরা যখন আগুনের শিখার মাঝে ছাদে দাঁড়িয়ে বাঁচার আকুতি জানায়, তখন পুরো বিশ্বের গণমাধ্যমে সেই ঈর্ষার খবর ছড়িয়ে পড়েছে বড় বড় হেডলাইনে। ঈর্ষা এখন সার্কাসে রূপ নিয়েছে। 10টি দেশের দূতাবাস, সাথে অধ্যাপক ইউনূসের বন্ধু বলে পরিচিত ভলকার তুর্ক বলেছে, ইউনূস সরকার উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেকটা এমন, একদল লোক একটা ডুবন্ত জাহাজকে উদ্ধার করতে এসে জাহাজের ফুটোগুলো বন্ধ না করে বরং জাহাজের মাস্তুলগুলো কেটে ফেলেছে, কারণ তাদের মতে ওগুলো পুরনো আমলের ছিল। দর্শক, 18 ডিসেম্বরের রাত আমাদের মনে করিয়ে দেয়, যখন রাষ্ট্র তার শক্তির একচেটিয়া অধিকার ফ্রি স্টাইলে ছেড়ে দেয়, তখন স্বাধীনতা বলতে শুধু পুড়িয়ে ফেলার স্বাধীনতাটুকুই অবশিষ্ট থাকে। সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে, কিন্তু যে সরকার একটি সংবাদপত্রের অফিস বা একজন সম্পাদককে রক্ষা করতে পারে না, তারা স্বচ্ছ ব্যালট বাক্স রক্ষা করতে পারবে কিভাবে, সে প্রশ্ন থেকে যায়। সরকার বলছে তারা বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক, কিন্তু সতর্কবাণী কেবল ফেসবুক আর কাগজের বিবৃতিতেই সীমাবদ্ধ। অবস্থা এমন দাঁড়িয়েছে, ইতিহাসের পাতায় অধ্যাপক ইউনূসের এই 16 মাস বিবৃতি 16 মাস হিসেবে লেখা থাকবে। আজকে আমি আমার কথা বলবো না, আমাদের দেশের যা অবস্থা, বাংলাদেশ নিয়ে কতটা চিন্তিত তার একটা ছোটখাটো প্রভাব আমি আপনাদের খবরের কাগজ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। বাংলার পশ্চিমবঙ্গের সব থেকে প্রচলিত সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক হচ্ছে আনন্দবাজার। সেই আনন্দবাজার তার লিড স্টোরি করেছে একটা ছবি আর 4 লাইন খবর দিয়ে। বলে না, একটা ছবি অনেক কথা বলে দেয়। এই ছবিটা আপনারা দেখুন এবং হেডিংটা আপনারা দেখুন। অদ্ভুত আধার, ডেইলি স্টারের একটা ছবি। ওপরে লেখা হয়েছে, অস্ত্র তাকে ছিন্ন করতে পারে না, অগ্নি তাকে দহন করতে পারে না। তার ডান দিকে লেখা হয়েছে, দেশের আগুনে দগ্ধ বাংলাদেশ। আমি বারবার বলি না, সাংবাদিক সাংবাদিকের পাশে দাঁড়াবে, কাগজ কাগজের পাশে দাঁড়াবে, এটাই হচ্ছে নিয়ম। সে কাগজ ঠিক করেছে না ভুল করেছে সেটা তো পরে বিতর্কের ব্যাপার, কিন্তু আসল হচ্ছে যে সংবাদপত্রের ওপরে, সংবাদপত্রের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে। আমি বারবার সাংবাদিকের ওপরে যখন হামলা হয়, সংবাদপত্রের ওপরে যখন হামলা হয়, আমি যে বারবার চেঁচাই, তার কারণ হচ্ছে এইটা। আমার চেঁচানোটা, তার সত্যতা, তার প্রতিষ্ঠিত হলো এই আনন্দবাজার পত্রিকা আজকে যেটা ছেপেছে। শুধু এটা নয়, আজকে ছত্রে ছত্রে আনন্দবাজারের এই খবরে ভর্তি। আমি ধীরে ধীরে আপনাদেরকে আমি সব দেখাচ্ছি। এবার আসুন সম্পাদকীয়তে। একটা কাগজের নীতি এবং মানুষের আবেগ প্রতিফলিত হয় সংবাদপত্রের যে সম্পাদকীয়, সেই সম্পাদকীয়তে লেখা হয়েছে ত্রাসের দেশ। দেখুন আনন্দবাজার পত্রিকা, ত্রাসের দেশ, তারিখটাও দেখে নিতে পারেন, আজকে 20 তারিখ, সেটাও দেখে নিতে পারেন। এটা আমি পড়ছি, এটা সকলের জানা দরকার যে ভারতবর্ষ
কি ভাবছে। বাংলাদেশের ইতিহাসে অস্থির অশান্ত সময়ের উদাহরণ কম নয়, কিন্তু যে কোনো হিসেবে যে কোনো মানদণ্ডেই একেবারে শীর্ষ জায়গা নেবে আজকের পরিস্থিতি। উগ্র ধর্মান্ধ হিংসায় একের পর এক দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে, সেখানে সঙ্গে পাল্লা দিয়ে চলছে চরম চরম ভারত বিদ্বেষের অন্ধতা। হিংসা বা অন্ধতা শব্দগুলি অনেক সময় আলগাভাবে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে শব্দগুলি ধ্বনিতে ধ্বনিতে সত্য। যেভাবে ময়মনসিংহে এক হিন্দু তরুণকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে চূড়ান্ত শারীরিক নিগ্রহ ও নিধনের পর আগুনে পুড়িয়ে মারা হলো, সর্বসমক্ষে জনোল্লাসের আবহে তাকে তার তুল্য মানবিকতা অমানবিকতা এই উপমহাদেশে কতবারই বা দেখেছে। এভাবে সে দেশের দুই সংবাদ প্রতিষ্ঠান, প্রথম আলো ডেইলি স্টারের ওপর ও ঐতিহ্যবাহী সঙ্গীত প্রতিষ্ঠান ছায়ানটের ওপরে ভয়ঙ্কর হামলা, অগ্নিসংযোগ হলো, সংবাদপত্র অফিসে প্রাণ সংশয়ের মুখে পড়লেন কর্মীরা, দেশ বিদেশে তা ত্রাসের সঞ্চার জাগালো। ঢাকায় এবং অন্যত্র যেভাবে ভারতের মাথা কেটে নেওয়া স্লোগান তুলে হাজার হাজার মানুষ পথে নামলেন, ভারতীয় হাইকমিশন ডেপুটি হাইকমিশনার ঘেরাও করলেন, তার প্রেক্ষিতে অন্ধতা কথাটি আর অলংকারিক নয়, চরম দুর্ভাগ্য বলতে হবে যে উগ্র গোষ্ঠীগুলি বাধা সত্ত্বেও সে দেশে পরবর্তী জাতীয় নির্বাচন ঘোষিত হলো, তারপরেই বাংলাদেশ ভেসে গেল এক ফেনীর ঘোনা সংকটাবর্তে। এই অক্ষমনীয় ঘটনা বন্ধ করার জন্য দায়িত্বটি যাদের সেই অন্তর্বর্তীকালীন সরকার ও তার প্রধান মোহাম্মদ ইউনূস মোটের ওপর নিষ্ক্রিয়তা এবং নিষ্ক্রিয়তায় দেখে চলেছেন কোন অতলে ডুবতে পারে বাংলাদেশ। ইউনূসের রুটিন বার্তা দিয়েছেন যা প্রয়োজনের তুলনায় অনেক কম, অথচ সঠিক সময়ে সঠিক পদক্ষেপে এই মব হিংসা থামানো যেত। অন্তত সংবাদ মাধ্যম অফিসগুলির উপরে আক্রমণ বা ছায়ানটের ওপরে বর্বর আক্রমণের ক্ষেত্রে আরো সক্রিয় হওয়া যেত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বী মানুষের ওপরে। পরিবর্তে যা দেখা গেল তার সংশয় স্বাভাবিক। গত জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যে অপারেশন ডেভিল হান্ট শুরু করে, এবার তার পরবর্তী অধ্যায়। এই জন্যই এত হাজার মানুষ, যাদের মধ্যে মুক্ত চিন্তার সাংবাদিকরাও আছেন, গ্রেপ্তার হলেন গত কয়েক মাসে। অর্থাৎ হিংসার অভিযোগে পূর্বতন শাসককে সরিয়ে তারাও হিংসার মধ্যে এমনকি বেশি নিষ্ঠুরতার সরকারি শিলমোহর দিচ্ছেন। মানে হাসিনার নামে তো এত হিংসার কথা বলা হয়, সেই হিংস্র হাসিনাকে তাদের ভাষায় সরিয়ে তারা যে সিংহাসনে বসেছে সেখানে তারা হিংসার একেবারে চরম অবস্থায় চলে গিয়েছে। এ তো কেবল রাজনৈতিক প্রতিহিংসা নয়, উগ্র ইসলামী হিংসা, যার প্রতিঘাত সীমান্ত পেরিয়ে বাংলাদেশকেও ঘোর বিপন্ন করতে পারে। গত 50 বছরে বাংলাদেশের সুস্থ সংস্কৃতি এবং রাজনৈতিক সমস্ত অর্জনকে মুছে ফেলে দিয়ে প্রবৃত্ত প্রধানমত্ত জনতা ক্ষমতালোভী নেতৃত্ব এইভাবেই সমগ্র উপদেশকে বিপন্ন করছে। এর পরিপ্রেক্ষিতে ভারতবর্ষকে অবশ্যই তার কঠিন অবস্থান নিতে হবে। অর্থাৎ কাগজও বলছে কঠিন অবস্থান নিতে হবে। ছত্রে ছত্রে বাংলাদেশ আছড়ে ভাঙা হলো অগ্নিগর্ভ। বাংলাদেশের জন্য একটা আলাদা পাতা তৈরি করা হয়েছে, অগ্নিগর্ভ বাংলাদেশ, একটা আলাদা পাতা তৈরি করা হয়েছে। সেই পাতার মধ্যে 3টে খবর আছে। একটা হচ্ছে আছড়ে ভাঙা হলো হারমোনিয়াম সুর ছাড়ল না ছায়ানট। এইটা ডান দিকে করা হয়েছে নির্বাচনের আগে লক্ষ্য ভারত বিরোধী জিগির। তারপরে একটা গুরুত্বপূর্ণ খবর আছে, এই খবরটা আমি পুরোটা পড়বো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের দেশে খাদ্যদ্রব্য বন্ধ হচ্ছে না, হবে কেন। খুব শিগগিরই যে আপনারা একেবারে আকালের মধ্যে পড়বেন, এটা তার প্রমাণ। আমি শুধু পড়ে শোনাচ্ছি। বেনাপোলের স্লোগান, সীমান্তে বাড়লো কড়াকড়ি।
আমি খবরটা পড়ে শোনাচ্ছি। বাংলাদেশে অশান্তির আঁচ টের পাওয়া গেল এ রাজ্যেও। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ থেকে এ রাজ্যে ঢোকার চেষ্টা করে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের চেষ্টা আটকেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার উত্তর 24 পরগনা পেট্রাপোল লাগোয়া বাংলাদেশে বেনাপোলে ভারত বিরোধী স্লোগান দেয় সে দেশের কিছু লোক। পরিস্থিতি তেতে উঠলে হস্তক্ষেপ করে বাংলাদেশের পুলিশ। এই আবহে বাংলাদেশ সীমান্তে নজরদারিতে কড়াকড়ি করেছে বিএসএফ। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ বৃহস্পতিবার রাতে ছড়াতেই গোলমাল শুরু হয়। সে রাতেই উত্তর 24 পরগনা বসিরহাটে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করেছিল 30 জন যুবক। বাধা দেওয়ায় তারা বিএসএফ এর দিকে ইট পাটকেল এবং হাসুয়া নিয়ে তেড়ে আসে। জওয়ানরা পাল্টা গুলি চালালে একজন আহত হয়। একসঙ্গে তাকে নিয়ে বাংলাদেশে ঢোকে। অন্যজন লাগোয়া গ্রামে, মানে আমাদের ভারতবর্ষের লাগোয়া গ্রামে ঢুকে পড়েছে। তার খোঁজ চলছে। বাংলাদেশের পরিস্থিতির কারণেই ওই 30 জন এদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে তারা পাচারকারী কিনা তাও দেখা হচ্ছে। ওই রাতেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কাটাবাড়ি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার সময় 7 জন বাংলাদেশি নাগরিক বিএসএফ এর হাতে আটক হন। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মণ্ডল বলেন, 7 জন বাংলাদেশিকে বিএসএফ আটক করেছে, তবে আমাদের হাতে এখনো দেয়নি। মানে বিএসএফ হয়তো ট্রিটমেন্ট করছে আর কি। উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে নোম্যান্স ল্যান্ডের ওপারে বাংলাদেশের বেনাপোলে এদিন সকালে কিছু লোক হাদির মৃত্যুর জন্য ভারতকে দায়ী করে ভারত বিরোধী এবং প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দিতে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেনাপোলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করেছে। সে দেশের পুলিশ হস্তক্ষেপ না করলে অবস্থা আরো খারাপ হবে। ঢাকার বাসিন্দা নাজির হোসেন বলেন, উল্টোপাল্টা স্লোগান দিচ্ছে অনেকে। উনি বলছেন আসল ঘটনাটা, উল্টোপাল্টা স্লোগান দিচ্ছেন অনেকে। পুলিশ লাঠি চালালে ওরা আবার পালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু শান্তি চাই। এই পরিস্থিতিতে উত্তেজনার আশঙ্কা থাকায় পেট্রাপোল সীমান্তে বিএসএফ এবং সেনা তাদের নিরাপত্তা বাড়িয়েছে। তার মানে আমি যেটা বলেছিলাম, সেনাবাহিনী মোতায়েন হয়েছে এখানে, সেটা সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে। তবে বেনাপোল স্থলবন্দরে থাকা ভারতীয় ট্রাক চালকদের নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন উঠেছে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বেনাপোলে থাকা ভারতীয় ট্রাক চালকদের বন্দরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে গাড়ি কখনোই ওদিকে যাবে না। তিনি জানান, এদিন সরকারিভাবে বাণিজ্য বন্ধ ছিল, ফলে এই পরিস্থিতিতে প্রভাব বাণিজ্যের উপরে পড়বে কিনা দীর্ঘকালীন তা আজ শনিবার বোঝা যাবে। নদিয়ার যে সমস্ত এলাকায় কাঁটাতারে বেড়া নেই, তেমন এলাকায় বিএসএফ এবং ভারতীয় জওয়ান বাংলাদেশের দিকে চাষ করতে যাওয়ার ব্যাপারে কড়াকড়ি করেছে। স্থানীয় কৃষকদের মানা করেছে। হাঁসখালি, কৃষ্ণগঞ্জ, ভীমপুর, চাপড়া সীমান্তে বিএসএফ এর এবং সেনার তৎপরতা বেড়েছে। কোথাও কোথাও বিএসএফ এর জওয়ানদের বুলেট প্রুফ জ্যাকেট পরে টহল দিয়ে দেখা গেছে। মুর্শিদাবাদের জলঙ্গি, রানীনগর এলাকার সীমান্তে সেনা তৎপরতা বেড়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বাংলাদেশের সীমান্তে কড়াকড়ি হয়েছে। মূলত 50 মিটার অন্তর 30 জন করে সেনা মোতায়েন করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। কোচবিহারের চ্যাংরাবাজার স্থলবন্দরে তল্লাশি বেড়েছে। 3 বিঘা করিডোরের চারপাশে অতিরিক্ত জওয়ান মোতায়েন হয়েছে। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদাহে উন্মুক্ত লাগোয়া গ্রামগুলিতে কারা আসছে, কতক্ষণ থাকছে, নজরদারি চলছে। বিএসএফ এর উত্তরবঙ্গের এক কর্তা বলেন, কড়াকড়ি ছিলই, এখন সীমান্ত লাগোয়া গ্রামগুলির পরিস্থিতির ওপরে আরো নজরদারি বাড়ানো হয়েছে। এবার বলুন, এটা হচ্ছে কাগজের ভাষা। কাগজ যা বলেছে আমি তাই আপনাদের পড়ে শোনালাম। আজকে আমার কোনো কথা বললাম না। কাগজের কথা হচ্ছে সমাজের কথা এবং সরকারের কথা বলে কাগজ, আর সম্পাদকীয় যা লিখেছে সেটা হচ্ছে যেটা মূল স্তর থেকে উঠে এসছে কথাটা, সেটা সম্পাদকীয়র মাধ্যমে তুলে ধরা হয়। এবার আপনারা বলুন, সম্পাদকীয় যা লেখা হয়েছে, ভারতকে কঠোর অবস্থান নিতে হবে, ভারতকে কঠোর অবস্থানই নিতে হচ্ছে। এবং যারা বলছেন যে ভারত কিছু করবে না, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আগামী দিনে দেখুন কি হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। শেখ হাসিনার ভারতে অবস্থান ভারত সংসদের কি অনুমোদন পেল?
এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে আবার সিলমোহর দিল বলা যায় যে ভারতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। আপনারা জানেন যে আমরাও এটি নিয়ে কথা বলেছি, বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও এই সংসদীয় কমিটি খুব উদ্বেগজনক কথা বলেছে। গতকালকেও এটি নিয়ে কথা বলেছি যে বাংলাদেশ পরিস্থিতি ৭১-এর পরে ভারত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে, এবং একই রিপোর্টে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে খুব উল্লেখযোগ্য অভিমত পেশ করেছে। যে এই অভিমতটা এটি প্রকাশ করে যে শেখ হাসিনার ভারতে অবস্থানকে একদম সংসদ কর্তৃক বলা যায় সংসদীয় কমিটি কর্তৃক পাকাপোক্ত করে দিল। বাংলাদেশ যখন উত্তাল, বাংলাদেশে যখন অস্থিরতা দিনকে দিন বাড়ছে, সেই সময় ভারতীয় সংসদ কর্তৃক পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি কর্তৃক এমন একটি রিপোর্ট পেশ নিঃসন্দেহে শেখ হাসিনার আশ্রয় এবং অভয় আশ্রয় বলা যায়, অভয় আশ্রয়ের জন্য নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে প্রথমে সংসদ, তারপর বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটি আগেই সায় দিয়েছিল। এরপরও গত বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটি আবারও ভারত সরকারের সিদ্ধান্তে এক প্রকার অনুমোদন দিয়ে দিল। তারা বলেছে, মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া এই সিদ্ধান্ত ভারতের ঐতিহ্য ও পরস্পরকেই ধারণ করছে। অতীতেও ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে কোনো ব্যক্তি কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে ভারত তার পাশে আতিথেয়তার হাত বাড়িয়ে দিয়েছে। সংসদীয় কমিটির ওই অভিমত শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য বাড়তি স্বস্তির কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে গত মাসে শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের সরকার সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের জন্য বারবার তাগিদ দিয়েছে, ভারতকে বিবৃতি দিয়েছে, লিখিত চিঠি পর্যন্ত পাঠিয়েছে, কূটনৈতিক পত্র পাঠিয়েছে। বাংলাদেশ সরকারের কূটনৈতিক চিঠির প্রাপ্তি স্বীকার করলেও, মৌখিকভাবে প্রাপ্তি স্বীকার করলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি। আপনারা জানেন গত ডিসেম্বরেও বাংলাদেশ সরকার ভারত সরকারকে চিঠি পাঠিয়েছিল, তার কোনো জবাব দেয়নি, বরঞ্চ সেই চিঠির প্রশ্ন তুলেছিল ভারত সরকার। আর এবারের চিঠির তো প্রশ্নই আসে না, কোনো জবাবই দেয়নি। এর কিছুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও শেখ হাসিনার ভারতে অবস্থান, তিনি দেশে ফেরা কিংবা এইসব নিয়ে জয়শঙ্কর মন্তব্য করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসছেন এবং তার যতদিন খুশি তিনি থাকবেন। আর এই প্রেক্ষাপটে ভারতের বিদেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। কমিটির এমন অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু ভারত সরকারের বিষয় রইল না, প্রথম সারির সব দল কার্যত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললো বা অনুমোদন দিয়ে দিল। এর আগে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে যাবার ঠিক পরের দিন ৬ আগস্ট সর্বদলীয় বৈঠকে ভারত সরকারের তরফে বাংলাদেশ পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশ ত্যাগের কারণ ব্যাখ্যা করা হয়। সেই বৈঠকেই সব দল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছিল। সংসদীয় কমিটি গত বৃহস্পতিবার দেওয়া তাদের রিপোর্টে বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে অবস্থান এবং এই বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তার সভ্যতার নীতি এবং মানবিক ঐতিহ্য দ্বারা পরিচালিত। ভারত গুরুতর দুর্দশা বা অস্তিত্বের হুমকির সম্মুখীন ব্যক্তিদের আশ্রয় দিয়ে থাকে। সংসদীয় কমিটির বর্তমান চেয়ারম্যান শশী থারুর শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন, যার অ্যাক্সেস তার কাছে রয়েছে।